আসসালামু আলাইকুম, কি খবর তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের পৌরনীতির আরও একটি ক্লাসে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। তোমাদের পৌরনীতির যতগুলো অধ্যায় আছে এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এটা বলতে পারো। সো আজকে হচ্ছে আমরা আলোচনা করব 1947 থেকে 71 সাল পর্যন্ত যত ঘটনাসমূহ আছে। হ্যাঁ, পৌরনীতি দ্বিতীয় পত্রটা তোমাদের কাছে একটু কঠিন লাগে বা দ্বিতীয় পত্রটা তুলনামূলক একটু গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য, যেটা কিনা তোমার এইচএসসিতে যেমন আসবে তেমন হচ্ছে তোমার অ্যাডমিশন টেস্টে এই জায়গা থেকে তুমি এমসিকিউ পাবে। সো আজকে চলো পরিণীতি দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করি। পরিণীতির দ্বিতীয় পত্রে আমরা কোন কোন বিষয় নিয়ে হচ্ছে আলোচনা করব সেটা যদি তোমাদেরকে একটু ধারণা দিয়ে দেই। আমরা এই জায়গাতে আলোচনা করব বেসিক্যালি 1947 সাল থেকে শুরু করে 1971 সাল পর্যন্ত যত ঘটনা সমূহ আছে। আমরা কিন্তু সবাই জানি আমরা ওই ব্রিটিশ আমলে কি হয়েছে এসব কিছু আমরা জানি, কেননা আমরা পৌরনীতি পড়েছি। সো আজকে বেসিক্যালি আমরা আলোচনা করব আমরা ব্রিটিশদের হাত থেকে এই উপমহাদেশ মুক্তি পেলেও আমরা কিন্তু পাকিস্তানের উপনিবেশ রয়ে যাই বা আমরা পাকিস্তানের আন্ডারে রয়ে যাই। সো তাই 1947 থেকে 1971 সাল পর্যন্ত রয়েছে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা। 52 ভাষা আন্দোলন থেকে 6 দফা কর্মসূচি কিংবা 69-এর গণ অভ্যুত্থান, সর্বশেষ মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ সময়কালীন বিভিন্ন ব্রিগেড ফোর্স থেকে শুরু করে সেক্টরে ডিভাইডেড করা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুল, মুজিবনগর সরকারের রুল, এর সব কিছু নিয়ে আলোচনা করব আজকের অধ্যায়টিতে। একটু মনোযোগ দিয়ে তোমরা ক্লাসগুলো করো। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ যে সমস্ত বিষয় আছে এর সব নিয়ে আজকে আলোচনা করব। ওকে, সো আমরা যদি দেখি পাকিস্তান আমলের সূচনা। সো পাকিস্তান আমলের সূচনা যদি হচ্ছে আমরা কিভাবে হয়েছিল, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতেই বেসিক্যালি তোমার পাকিস্তান আমলের সূচনাটা হয়েছিল। আমরা দীর্ঘ একটা সময় ব্রিটেনের আন্ডারে ছিলাম বা ব্রিটিশদের অধীনে ছিলাম। সো ব্রিটিশ শাসন থেকে যখন আমরা মুক্তি পাই ঠিক ওই সময়টাতে তোমার পাকিস্তান আমলের যে সূচনাটা, পাকিস্তান আমলের সূচনা ঘটে ব্রিটিশ শাসন আমল থেকে যখন আমরা মুক্তি পাই ঠিক ওই সময়টাতেই। সো তখন প্রথমে 1947 সালের 14 আগস্ট পাকিস্তান নামে একটা স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। ঠিক তার একদিন পর 15 আগস্ট ভারত নামে একটা স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। সো এভাবে হয়েছিল তোমার হচ্ছে পাকিস্তান রাষ্ট্রের সূচনা। এটার মূল যে ভিত্তিটা ছিল এটা ছিল হচ্ছে দ্বিজাতি তত্ত্ব তথা ধর্মের ভিত্তিতে একটা জাতি গঠন করা হয়েছিল। সো পাকিস্তান স্বাধীনতা লাভ করে 14 আগস্ট 1947, এই তারিখটা একটু মনে রাখবা। এর একদিন পর তার মানে কি 15 আগস্টকে স্বাধীনতা লাভ করে। 15 আগস্ট স্বাধীনতা লাভ করে হচ্ছে যে ভারত। এরপর যদি হচ্ছে আমরা দেখি পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে লিয়াকত আলী খান। এরপর যদি আমরা দেখি পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন। পাকিস্তানের প্রথম রাজধানী ছিল হচ্ছে করাচি। সো এই জিনিসগুলা একটু হচ্ছে আমরা মনে রাখার চেষ্টা করব। এরপর আওয়ামী মুসলিম লীগের সৃষ্টি। সো আওয়ামী মুসলিম লীগের সৃষ্টিটা এই ঘটনাটাও জাস্ট একটু মনে রেখে দিবা যে আওয়ামী মুসলিম লীগ কবে গঠিত হয়েছিল বা আওয়ামী মুসলিম লীগ কবে সৃষ্টি হয়েছিল। এরপর সবচেয়ে অন্যতম গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটে যায় আমাদের সাথে। আচ্ছা, পৃথিবীর ইতিহাসে খুব কোনো জাতি নাই বললেই চলে যারা আসলে ভাষার জন্য রক্ত দিয়েছে। আমরাই একমাত্র জাতি যারা কিনা মাতৃভাষার জন্য রক্ত দিয়েছি। সো মাতৃভাষার জন্য রক্ত দেওয়ার ঘটনাটা মনে হয় আমরা সবাই জানি, কেননা আমরা সেই ছোটবেলা থেকে এই জিনিসগুলো জেনে আসতেছি। এখন আমরা যখন হচ্ছে যে পাকিস্তানের অধীনে থাকলাম, মানে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ধর্মের ভিত্তিতে দুইটা দেশ বিভক্ত হইল, একটা ভারত একটা পাকিস্তান, আর আমরা পাকিস্তানের উপনিবেশ হিসেবে রয়ে গেলাম। সো সর্বপ্রথম পাকিস্তানি শোষকরা আমাদের ভাষার উপর আঘাত হানে। আজকে যে ভাষায় আমি তোমাদের পৌরনীতি ক্লাসটি নিচ্ছি এই ভাষাটাতে তারা কথা বলতে দিতে চায় নাই। তারা বলেছে উর্দু, একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। সো এই যে প্রথম বিষয়টা, এই প্রথম আঘাতটা আসে হচ্ছে আমাদের ভাষার উপর, মানে আমাদের মাতৃভাষার উপর। সো ভাষা আন্দোলনটা কিন্তু হচ্ছে যে কয়েকটা পর্যায় ছিল। ভাষা আন্দোলনের প্রথম পর্যায়, এরপর হচ্ছে দ্বিতীয় পর্যায়, এরপর হচ্ছে ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্যায়। তোমাদের সবার দায়িত্ব থাকবে, এখান থেকে আমি তোমাদের বেসিক পড়াইয়া দিব বা এই জায়গা থেকে এমসিকিউ আসতে পারে ভাষা আন্দোলন থেকে, একদম আদ্যপাদ্য পড়াই দিব। বাট এই যে তিনটা পর্যায়, এই তিনটা পর্যায় তোমরা একটু ভালোভাবে দেখে নিবা। সবশেষ হচ্ছে চূড়ান্ত যে পর্যায়টা, ওইটা হচ্ছে তোমরা একটু বেশি ভালোভাবে দেখে নিবা।
প্রথমত যদি আমরা দেখি 1952 সালে ভাষা আন্দোলন, কিন্তু 52 ভাষা আন্দোলন হিসেবে জানলেও এটা কিন্তু আরও অনেক আগে শুরু হয়েছিল। সো 52 সালে ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্যায়টা ছিল, এর কারণে 52 ভাষা আন্দোলন হিসেবেই আমরা জেনে থাকি। 52 সালে 26 জানুয়ারি পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ঢাকায় ঘোষণা দেন উর্দু, একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। এর এগেইনস্টে ছাত্র সমাজ প্রতিবাদে ফেটে ওঠে, সাধারণ মানুষ প্রতিবাদে যোগদান করে এবং আমরা সর্বশেষ আমাদের মাতৃভাষার যে অধিকারটা সেটা রক্ষা করতে পারি। সো এই তোমার হচ্ছে যে ভাষা আন্দোলনের সময় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি নামে একটা কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটির তোমার হচ্ছে আহ্বায়ক ছিল হচ্ছে গোলাম মাহবুব। তাহলে তোমাকে এই জায়গা থেকে এমসিকিউ প্রশ্ন করতে পারে যে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক কে ছিলেন, তখন তুমি উত্তর করবা গোলাম মাহবুব বা কাজী গোলাম মাহবুব। তিনি ছিলেন হচ্ছে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের যে আছে এই সর্বদলীয় সংগ্রাম কমিটি, এই কমিটির হচ্ছে আহ্বায়ক ছিলেন। পরবর্তীতে হচ্ছে 1952 সালের 31 জানুয়ারি সকল রাজনৈতিক দল এবং সাংস্কৃতিক দলকে নিয়ে গঠন করা হয় সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। তাহলে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদটা গঠিত হয় 1952 সালের 31 জানুয়ারি। অপরদিকে হচ্ছে যে তার পূর্বে গঠিত হয় হচ্ছে তোমার সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি। সো এই দুইটা তোমার হচ্ছে যে কমিটি কবে গঠিত হয় এটা একটু মনে রাখবা। সংগ্রাম পরিষদ 21শে ফেব্রুয়ারি দিনটিকে রাষ্ট্রভাষা দিবস পালন করার সিদ্ধান্ত গ্রহণ করে এবং সেই থেকেই 21শে ফেব্রুয়ারি দিনটাকে রাষ্ট্রভাষা দিবস হিসেবে পালন করা হয়। 21শে ফেব্রুয়ারি দেশব্যাপী হরতাল, জনসভা, বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে প্রতিবাদে ফেটে ওঠে সবাই, যা কিনা নতুন দিগন্তের উন্মোচন করে। 144 ধারা ভঙ্গ করার মতো সিদ্ধান্তটাও নিয়েছিল এই দিনটাতে। তোমার একটু মনে রাখবা 21শে ফেব্রুয়ারি দিনটা ছিল 8 ফাল্গুন 1358 বঙ্গাব্দ বৃহস্পতিবার। এইটা খুব ভালোভাবে মনে রাখবা। 21শে ফেব্রুয়ারি দিনটা ছিল 8ই ফাল্গুন 1358 বঙ্গাব্দ বৃহস্পতিবার। সো ঢাকা বিশ্ববিদ্যালয় আমতলায় বর্তমান ঢাকা মেডিকেল কলেজের যে চত্বরটা আছে সেই জায়গায় তোমার হচ্ছে যে জনসমুদ্র মানে কি করে ছাত্র সমাজ 144 ধারা ভঙ্গ করার সিদ্ধান্ত নেয়। 144 ধারা হচ্ছে যে তোমার তুমি হচ্ছে করতে পারবা না, মিছিল মিটিং করতে পারবা না এবং একত্র হয়ে চলাচল করতে পারবা না। সো যখন একত্র হয়ে চলাচল করবা তখন তোমার উপর গুলি করতে পারে। সো এই জিনিসটাই করে হচ্ছে ছাত্র সমাজ এবং তাদের উপর গুলি বর্ষণ করা হয়। কিছু সাধারণ মানুষ এতে করে মৃত্যুবরণ করে। সো এরপর আসলে তোমার হচ্ছে পুলিশের গুলিতে মৃত্যুবরণ করে হচ্ছে আবুল বরকত, রফিক উদ্দিন, কিছু ছাত্র এবং সাধারণ মানুষ যখন মৃত্যুবরণ করে তখন সবাই প্রতিবাদে ফেটে ওঠে। আমাদের বাঙালি জাতি সবাই প্রতিবাদে ফেটে ওঠে এবং এটা ছিল হচ্ছে যে আমাদের বাঙালি জাতির জন্য অনেক অনুপ্রেরণা। তারা একসাথে যে একটা আন্দোলন করে একটা দাবি আদায় করে নিতে পারে, এই জিনিসটা ছিল 52 ভাষা আন্দোলনটা ছিল হচ্ছে এর একটা তোমার হচ্ছে যে নমুনা। সো এটা আমাদের পরবর্তীতে অনেক বেশি ইন্সপায়ার করেছিল। এরপর যদি আমরা দেখি 1948 থেকে 52 সাল পর্যন্ত 11 মার্চ দিনটিকে ভাষা দিবস হিসেবে পালন করা হতো। পরবর্তীতে তোমার 1953 সাল থেকে 21শে ফেব্রুয়ারিকে ভাষা দিবস হিসেবে পালন করা হয়। এই জায়গা থেকে যে ইনফোগুলো এখন বলবো এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ, তাই এই ইনফোগুলো একটু মনে রাখবা। এরপর যদি আমরা দেখি 1954 সালে পাকিস্তানের গণপরিষদে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এমসিকিউ এই জায়গা থেকে আসবে, জেনে রাখি যে পার্টটা আছে। তাহলে তোমাকে যদি বলে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় কবে? 1954 সালে। কত সালে? 1954 সালে। কোথায় স্বীকৃতি দেওয়া হয়? পাকিস্তানের গণপরিষদে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিছে। এখনও সাংবিধানিক স্বীকৃতি দেয় নাই। সাংবিধানিক যে স্বীকৃতিটা আছে তা মিলে হচ্ছে আমাদের আরও 2 বছর পরে। তার মানে কি 1956 সালে বাংলাকে সাংবিধানিকভাবে রাষ্ট্রভাষা স্বীকৃতি দেওয়া হয় এবং পরবর্তীতে তাহলে এই জায়গা থেকে 2 টাইপের কোশ্চেন আসতে পারে। প্রথমত হচ্ছে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় কবে? তখন তুমি উত্তর করবে 1954 সালে। এরপর যদি তোমাকে বলে সাংবিধানিকভাবে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় কবে? তখন তুমি উত্তর করবে 1956 সালে। এই 2টা জিনিস একটু মনে রাখবা। এরপর যদি হচ্ছে আমরা দেখি 1997 সালে দেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয়
এবং তোমার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় 1999 সালের 17ই নভেম্বর। সো এই জায়গায় কিন্তু তোমার খ নাম্বার প্রশ্ন দিতে পারে, ইউনেস্কো বাংলাকে, দুঃখিত, 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি কবে দিয়েছে, বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য বর্ণনা করো, বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে কি বোঝো। এই জিনিস কয়েকটা একটু ভালোভাবে জেনে রাখবা। ফার্স্ট অফ অল তুমি মনে রাখবা ইউনেস্কো তোমার হচ্ছে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে কত তারিখে, 1999 সালের 17 নভেম্বর। তুমি যদি ফার্স্ট লাইনে এই জিনিসটা লিখে দিতে পারো তাহলে টিচার ভাববে তুমি আসলে জিনিসটা জানো। এরপর তোমাকে সেকেন্ড আরেকটা কোশ্চেন করতে পারে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় কবে থেকে। তখন তুমি তো জানো 1999 সালে ইউনেস্কো তোমার 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে তোমার এটা পালন করা হয় কিন্তু তারও 1 বছর পরে। স্বীকৃতি যেদিন দিয়েছে ওই দিন থেকে কিন্তু পালন করা হয় না, পালন করা হয় 1 বছর পর থেকে। তাহলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয় কবে, তোমার হচ্ছে যে ঠিক তার পরের মাস থেকে, তার মানে হচ্ছে 2000 সাল থেকে। কেননা স্বীকৃতিটা পেয়েছে হচ্ছে 17 নভেম্বর। 17 নভেম্বরের পরের যে 21শে ফেব্রুয়ারিটা সেটা আসবে 2000 সালে। তার মানে হচ্ছে এই জায়গায় আমরা অবশ্যই ভুল করব না, যে বছর স্বীকৃতি দিয়েছে সে বছর তো আসলে পালন করা সম্ভব না। এরপর হচ্ছে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল হচ্ছে যুক্তফ্রন্ট নির্বাচন 1954। সো 54 সালে যে তোমার যুক্তফ্রন্টের নির্বাচন অনুষ্ঠিত হয়, এটা হচ্ছে যে একটু মনে রাখবা যুক্তফ্রন্ট কয়টা আসন পায়, এখানে তোমার ক্যালকুলেশন দেয়া আছে কয়টা আসনের মধ্যে কয়টা আসন পায়। বাট এই জায়গা থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জাস্ট একটু জেনে নিব। 1954 সালের 3 এপ্রিল শেরে বাংলা একে ফজলুল হক যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠন করে। তাহলে তোমাকে যদি বলে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠন করে কে, শেরে বাংলা একে ফজলুল হক যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠন করে। এখন আসো তাহলে জেনে নিই যুক্তফ্রন্ট নামটা দ্বারা আমরা ডেফিনেটলি বুঝতেছি এখানে কোনো একটা কিছু যুক্ত হয়ে কিছু করেছিল। হ্যাঁ, বেশ কিছু রাজনৈতিক দল যুক্ত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিল। কয়টা রাজনৈতিক দল যুক্ত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিল? 4টা রাজনৈতিক দল যুক্ত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিল। সো আমরা যদি দেখি রাজনৈতিক দল 4টা কি কি, প্রথমত ছিল হচ্ছে আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজামে ইসলাম এবং গণতন্ত্রী দল মিলে যুক্তফ্রন্ট গঠন করে। তাহলে কয়টা দল? 4টা দল মিলে হচ্ছে যুক্তফ্রন্ট গঠন করে। চলো যুক্তফ্রন্টের নেতাদের সম্পর্কে জেনে নেই। আওয়ামী মুসলিম লীগের নেতা ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। মানে কোন দলের সভাপতি কে ছিলেন? আওয়ামী মুসলিম লীগের সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। কৃষক শ্রমিক পার্টির সভাপতি ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক। নেজামে ইসলামী পার্টির সভাপতির দায়িত্ব পালন করেন মাওলানা আতাহার আলী। গণতন্ত্রী দলের সভাপতির দায়িত্ব পালন করেন হাজী মোহাম্মদ দানেশ। তার মানে কি গণতন্ত্রী দল এটার সভাপতি ছিলেন হাজী মোহাম্মদ দানেশ। তো তোমাকে যদি বলা হয় নিচের কোনটি যুক্ত ফ্রন্টের রাজনৈতিক দল ছিল, তখন তুমি জাস্ট দেখবা ওই 4টা দলের মধ্যে কোন দলটা ছিল। বা তোমাকে যদি প্রশ্ন করা হয় এই রাজনৈতিক দল বা আওয়ামী মুসলিম লীগের সভাপতির দায়িত্ব কে পালন করেছেন, তখন তুমি উত্তর করে দেবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। সেইভাবে 4টা দলের কোনোটার সভাপতির দায়িত্ব কে পালন করেছেন, এই প্রশ্ন করলে তুমি খুব সহজেই উত্তর করে দিতে পারবে। এরপর যদি আমরা দেখি যুক্তফ্রন্টের ইশতেহার, সো প্রত্যেকটা দলের নির্বাচনী ইশতেহার থাকে। সো যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহার ছিল হচ্ছে 21 দফা। তাহলে তোমাকে যদি বলে 21 দফা কোন দলের নির্বাচনী ইশতেহার ছিল, তখন তুমি কি উত্তর করবা? 21 দফা যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহার ছিল। ওকে, 21 দফা কার নির্বাচনী ইশতেহার ছিল? 21 দফা যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহার ছিল। আই গেস তোমরা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছো, এই জায়গা থেকে কোশ্চেন করলে আর ভুল হবে না তোমাদের। এরপর যদি হচ্ছে আমরা দেখি এই যে 21 দফা ছিল, এই জায়গায় ভাষা সংক্রান্ত যে দফাগুলো ছিল, ভাষা সংক্রান্ত দফা ছিল হচ্ছে 5টা। ভাষা সংক্রান্ত দফা কয়টা ছিল? 5টা। 1, 10, 16, 17, 18 এই কয়েকটা ছিল হচ্ছে ভাষা সংক্রান্ত দফা। এবং 21 দফা নির্বাচনী ইশতেহারের প্রথম যে দফাটা ছিল, প্রথম দফাটা ছিল হচ্ছে তোমার বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করা। তাহলে যুক্তফ্রন্টের যে নির্বাচন ছিল, এই নির্বাচনের প্রথম দফাটা কি ছিল? বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করা, এটা ছিল প্রথম দফা। সো যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল হচ্ছে নৌকা, অপরদিকে মুসলিম লীগের নির্বাচনী প্রতীক ছিল হচ্ছে হারিকেন। এবং যুক্তফ্রন্ট মুসলিম লীগের হাতে হারিকেন ধরাই দিছে। হ্যাঁ, তারা আসলে খুবই কম আসন পাইছে। এই জিনিসটা আসলে হাতে হারিকেন ধরাই দেওয়ার মতো অবস্থা, কেননা 237টা আসনের মধ্যে 223টা আসন লাভ করে হচ্ছে যুক্তফ্রন্ট।
সো এই জিনিসটা জাস্ট একটু মনে রাখবা। এরপর হচ্ছে সরকার গঠনের ক্ষেত্রে শেরে বাংলা একে ফজলুল হকের নেতৃত্বে সরকার গঠন করা হয়। তাহলে কার নেতৃত্বে যুক্তফ্রন্ট সরকার গঠন করা হয়? শেরে বাংলা একে ফজলুল হকের নেতৃত্বে যুক্তফ্রন্ট সরকার গঠন করা হয়, যার সভাপতির দায়িত্বে ছিলেন বঙ্গবন্ধু শেখ, দুঃখিত মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিসের দায়িত্বে ছিলেন তখন তুমি দিয়ে দিবা যে হচ্ছে তিনি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখানে হচ্ছে টাইপিং মিস্টেক হয়েছে, একটু ঠিক করে নিও। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি সমবায় এবং পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তো তোমাকে যদি বলে যুক্তফ্রন্টের সর্বকনিষ্ঠ মন্ত্রী কে ছিলেন, সেটাও হবে হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি কোন কোন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন? তিনি হচ্ছে কৃষি সমবায় এবং পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এরপর আরও গুরুত্বপূর্ণ একটা ঘটনা হচ্ছে সামরিক শাসন। সো সামরিক শাসনটা জারি করা হয় হচ্ছে 1958 সালে। এখান থেকে তোমার হচ্ছে এই কোশ্চেনটাও কিন্তু করে যে কত সালে সামরিক শাসন জারি করা হয়। সো তখন তুমি উত্তর করে দিবা যে 1958 সালে সামরিক শাসন জারি করে হয়। 1958 সালের 7 অক্টোবর প্রেসিডেন্ট ইস্কান্দর মির্জা ফিরোজ খান নূনের সরকারকে বিলুপ্ত ঘোষণা করে সামরিক শাসন জারি করেন। তাহলে হচ্ছে সামরিক শাসনটা জারি কে করেন? তোমার হচ্ছে প্রেসিডেন্ট ইস্কান্দর মির্জা। 1958 সালের 27 অক্টোবর জেনারেল আইয়ুব খান প্রেসিডেন্ট ইস্কান্দর মির্জাকে পদচ্যুত করে ক্ষমতার অধিকারী হন। তার মানে কি, প্রথমে সামরিক শাসনটা যে জারি করলো তাকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় চলে আসলো কে? ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসলো হচ্ছে আইয়ুব খান। ওকে, জেনারেল ছিলেন, কারণ সামরিক শাসন যখন জারি করবে তখন জেনারেল সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হবে। সো যে ব্যক্তিটা সামরিক শাসন জারি করলো তাকেই তিনি ক্ষমতা থেকে সরাই দিলেন, সরাই দিয়ে তিনি একদম ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসলেন। সো এই জিনিসটাই আসলে ঘটে পলিটিক্সের ক্ষেত্রে বা ক্ষমতার ক্ষেত্রে। এরপর যদি হচ্ছে আমরা দেখি সামরিক শাসন জারির কারণ, সামরিক শাসন কবে জারি করেছিল এই প্রশ্ন হয়তো বা তোমাকে ক নম্বরের জন্য করতে পারে, বাট খ নম্বরে এই প্রশ্ন করবে না তোমাকে। গ নম্বর বা ঘ নম্বরের জন্য তোমাকে কিন্তু এই প্রশ্ন করবে না। এটাকে থেকে তোমাকে জানতে হবে সামরিক শাসন জারির কারণ, সামরিক শাসন কেন জারি করা হয়েছিল। সো তখন তুমি একটু জেনে নিবা যে সামরিক শাসন কেন জারি করা হয়েছিল। এরপর হচ্ছে এই জায়গা থেকে তুমি আরো অ্যাডিশনাল জানবা হচ্ছে যে সামরিক শাসন জারির ফলাফল। সো সামরিক শাসন জারির ফলাফলটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা যদি এক নজরে সামরিক শাসন জারির যে ফলাফল আছে এগুলো একটু দেখে নেই। প্রথমত হচ্ছে সামরিক শাসন জারির ফলে পাকিস্তানের রাজধানীতে সর্বপ্রথম সামরিক বাহিনীর আধিপত্য ও কর্তৃত্ব প্রতিষ্ঠা পায়। আচ্ছা, একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট তোমরা জানো কিনা জানি না, পাকিস্তান ঠিক তখন সামরিক শাসন জারি করেছিল আমাদের দেশে, মানে হচ্ছে আমরা তো পাকিস্তানের এক প্রকার কলোনি ছিলাম, বাট এখনকার কিন্তু আমাদের দেশে একটা স্বাধীন সার্বভৌম সরকার, যেখানে কিন্তু সামরিক বাহিনী না কোনো বাহিনীরই হস্তক্ষেপ নাই। বাংলাদেশ সরকার সে হচ্ছে তার পলিসি মেকের ক্ষেত্রে একদম স্বাধীনতা পায়, মানে পূর্ণ স্বাধীনতা পায় বাংলাদেশ গভর্নমেন্ট তার পলিসি মেকের ক্ষেত্রে। সো বাংলাদেশ সরকার যেহেতু পলিসি মেকের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা পাচ্ছে, পাকিস্তান সরকার কি পাচ্ছে? না, ডেফিনেটলি পাকিস্তান সরকার বর্তমান সময়ে পায় না। কেননা পাকিস্তান যে গভর্নমেন্ট আছে এই গভর্নমেন্টে পাকিস্তান যে মিলিটারি, এটার হিউজ একটা প্রভাব রয়েছে। পাকিস্তান মিলিটারি চাইলে পরে যে কোনো সময় যে কোনো গভর্নমেন্টকে ক্ষমতাচ্যুত করে দিতে পারে। সো একটা যে কথা আছে না, টিট ফর ট্যাট, ইট মারলে পাটকেল খেতে হয়। সো আমাদেরকে ইট মারছিল, এখন তারা পাটকেল খাচ্ছে। সো এই পয়েন্টগুলো একটু কষ্ট করে মুখস্থ করে নিতে হবে। সামরিক শাসন জারির ফলাফল কি, সামরিক শাসন জারির ফলাফলগুলো একটু কষ্ট করে মুখস্থ করে নিতে হবে, সো দ্যাট এই জায়গা থেকে আসলে পরে তোমরা হচ্ছে আনসার করতে পারো। এরপর আমাদের আরও একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট বা আমাদের আরও গুরুত্বপূর্ণ একটা কর্মসূচি, যেটাকে আমাদের বাঁচার দাবি বলে অভিহিত করা হয়। সেই দাবিটা কি? 6 দফা। হ্যাঁ, 6 দফা দাবিকে আমাদের বাঁচার দাবি বলে অভিহিত করা হয়, যাকে তুলনা করা হয়েছিল ম্যাগনা কার্টার সাথে। সো এই যে 6 দফা কর্মসূচিটা, এটা কে ঘোষণা করেন? 6 দফা কর্মসূচিটা ঘোষণা করেন বাঙালি জাতির পিতা বা জাতির জনক, যাকে আমরা সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি হিসেবেও জানি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা দাবি পেশ করেন। সো 6 দফা ছিল একটা হচ্ছে তোমার রাজনৈতিক আন্দোলনের প্রতিফলন বলতে পারো। 6 দফার ফলে বাঙালি জাতির দাবি সমূহকে তিনি হচ্ছে একসাথে উত্থাপন করতে পেরেছিলেন। সো 6 দফা দাবিকে পেশ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, পেশ করেন পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি হচ্ছে এই দাবিটা পেশ করেন। সো 6 দফা দাবি থেকে জাস্ট তোমাকে জানতে হবে এই জায়গা থেকে হচ্ছে 6 দফা দাবির যে প্রেক্ষাপটটা আছে।
সো প্রেক্ষাপটটা হচ্ছে 1966 সালের 7ই জুন 6 দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র আন্দোলন শুরু হয়। ওই দিনে আওয়ামী লীগের ডাকা হরতালে ঢাকার বিভিন্ন জায়গায় গুলিতে 11 জন নিহত হন। তাই হচ্ছে যে 6 দফা আন্দোলনের প্রথম শহীদ ছিলেন হচ্ছে মনু মিয়া। তাই 6 দফা আন্দোলনের প্রথম শহীদ কে ছিলেন? মনু মিয়া। 6 দফা আন্দোলনের প্রথম শহীদ কে ছিলেন? মনু মিয়া। এর কারণে হচ্ছে এই 7 জনকে 6 দফা দিবস হিসেবে অভিহিত করা হয়। তাহলে 6 দফা দিবস পালন করা হয় কবে? 7 জুন। কেননা এই 7 জুনই হচ্ছে 6 দফা আন্দোলনের কারণে অনেক মানুষ মারা যায়। সো 6 দফা আন্দোলনটা থেকে একটা জিনিস মনে হয় আমরা মিস করে গিয়েছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা আন্দোলনটা উত্থাপন করেন। 6 দফা আন্দোলনটা কে উত্থাপন করেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা আন্দোলন উত্থাপন করেন। তিনি হচ্ছে উত্থাপন করেন হচ্ছে পাকিস্তানের লাহোরে। সো রাজনৈতিক দলগুলোর যে একটা অধিবেশন আছে, সেই অধিবেশনে পাকিস্তানের লাহোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা দাবিটা উত্থাপন করেন। পরবর্তীতে সেটা পুস্তিকা আকারে প্রকাশিত হয়। পরবর্তীতে সেটা কি আকারে প্রকাশিত হয়? পুস্তিকা আকারে প্রকাশিত হয়। পুস্তিকাটা কি? 6 দফা আমাদের বাঁচার দাবি। পুস্তিকাটা কি? 6 দফা আমাদের বাঁচার দাবি। এই শিরোনামে একটা পুস্তিকা আকারে প্রকাশিত হয়। 6 দফা আমাদের বাঁচার দাবি এই শিরোনামে একটা পুস্তিকা আকারে প্রকাশিত হয়। ওকে, এরপর যদি হচ্ছে আমরা দেখি 6 দফার যে প্রেক্ষাপট ছিল, এটা তো হচ্ছে আমরা জানলাম। 6 দফা দিবস কবে? তাহলে 6 দফা দিবস কিন্তু 7 জুন। 6 দফা দিবস কবে? 7 জুন। সো 6 দফা দিবস 7 জুন, এটা একটু মনে রাখবা। এরপর 6 দফার যে 6টা দফা আছে, এই দফা 6টা একটু মুখস্থ করতে হবে। খুবই সহজ, চল আমরা এখনই মুখস্থ করে ফেলি। এই জায়গা থেকে আমরা যদি দেখি 1 নাম্বার যে দফাটা ছিল, এটা ছিল হচ্ছে শাসনতান্ত্রিক কাঠামো এবং রাষ্ট্রের প্রকৃতি, দ্যাটস মিন প্রাদেশিক স্বায়ত্তশাসন। সো আমাদের যে এই প্রদেশ আছে, এই যে প্রাদেশিক স্বায়ত্তশাসন, এই স্বায়ত্তশাসনের কথা বলা হয়েছিল 1 নাম্বার দফায়। 2 নাম্বার দফায় বলা হয়েছিল কেন্দ্রীয় সরকারের ক্ষমতা। 2 নাম্বার দফায় বলা হয়েছিল কিসের কথা? কেন্দ্রীয় সরকারের ক্ষমতা। যেহেতু আমরা দ্বিতীয় একটা দেশে ছিলাম, এই সরকারের ক্ষমতার কথা বলা হয়েছিল 2 নাম্বার দফায়। মানে একটা ট্রিক্স অ্যাপ্লাই করবা। পাকিস্তান ছিল প্রথম দেশ, আমরা ছিলাম হচ্ছে পাকিস্তানেরই একটা কলোনি। তার মানে আমরা দ্বিতীয় দেশ হিসেবে কাউন্ট করতে পারো। মানে পাকিস্তানেরই দ্বিতীয় দেশ। পাকিস্তানকে যদি একটা দেশ হিসেবে কাউন্ট করো, আমরা তখন দ্বিতীয় দেশ ছিলাম। সো কেন্দ্রীয় সরকারের ক্ষমতার কথা আমরা যেহেতু দ্বিতীয় ছিলাম, তাহলে 2 নাম্বারটাই বলা হয়েছে। 3 নাম্বারটাই হচ্ছে মুদ্রা অর্থ সম্বন্ধীয় যে ক্ষমতা, এটা কথা বলা হয়েছে। মুদ্রার কথা বলা হয়েছে কোথায়? 3 নাম্বার দফায়। তার মানে কি? প্রথমত হচ্ছে সরকারের ক্ষমতা তুমি এনশিওর করলে, এরপর কি দরকার? সরকার পরিচালনার জন্য টাকা দরকার, সেটা বলা হয়েছে পরবর্তীতে। 4 নাম্বার বলা হয়েছে হচ্ছে রাজস্ব কর শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা। এই যে সরকার টাকা কালেক্ট করবে, সরকার টাকা কিভাবে কালেক্ট করবে? রাজস্ব কর শুল্ক সম্বন্ধীয় ব্যবস্থা দিয়ে কালেক্ট করবে। তার মানে 4 নাম্বারটাই কিসের কথা বলা হয়েছে? রাজস্ব শুল্ক কর সম্বন্ধীয় বলা হয়েছে। এরপর হচ্ছে শুধু রাজস্ব কর দিয়ে টাকা কালেক্ট করতে পারবে, বিষয়টা তো এমন না। বৈদেশিক বাণিজ্যও দরকার, অনেক বেশি টাকা ইনকাম করতে পারলে। সো বৈদেশিক বাণিজ্যের কথা বলা হয়েছে 5 নাম্বার দফায়। এরপর 6 নাম্বার দফায় কি বলা হয়েছে? আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা। সবই তো করলা, নিজের দেশকে তো একটু সিকিউর করতে হবে। নিজের দেশকে সিকিউর করার যে কথাটা, এটা বলা হয়েছে তোমার 6 নাম্বার দফায়। সো 6 দফা আন্দোলনের দফা কয়টা? 6টা। 6 দফার দফা কয়টা? 6টা। এখানে হচ্ছে অর্থনীতি সংক্রান্ত দফা কয়টা? অর্থনীতি সংক্রান্ত দফা হচ্ছে 3টা। দেখো, 3 নাম্বার দফায় মুদ্রার কথা বলা আছে, তার মানে এটা অর্থনীতি সংক্রান্ত। 4 নাম্বার দফায় হচ্ছে রাজস্ব কর বা শুল্ক আছে, তার মানে হচ্ছে এটা অর্থনীতি সংক্রান্ত। 5 নাম্বার দফায় হচ্ছে বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতার কথা বলা আছে, তার মানে এই জিনিসটা অর্থনীতি সংক্রান্ত একটা দফা। সো তার মানে অর্থনীতি সংক্রান্ত দফা কয়টা? 3টা। কি কি? 3 নাম্বার, 4 নাম্বার এবং 5 নাম্বার। সো তোমাকে এই জায়গায় বলতে পারে 6 দফার কত নং দফা অর্থনীতি সম্পর্কিত দফা। সো তখন এই 3টা থেকে যে কোনো একটা জাস্ট বলে দিবা। এরপর যদি হচ্ছে আমরা জাস্ট একটা এক্সট্রা তথ্য জেনে রাখি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের লাহোরে 1966 সালে 5 ফেব্রুয়ারি 6 দফা পেশ করেছিলেন। কোথায় পেশ করেছিলেন? লাহোরে। কবে পেশ করেছিলেন? 5 ফেব্রুয়ারি। কিন্তু আনুষ্ঠানিকভাবে 6 দফা দাবি তিনি পেশ করেন হচ্ছে 23 মার্চ 1966 সালে। 6 দফার অর্থনীতি সংক্রান্ত দফা হচ্ছে 3টা। কি কি? 3, 4, 5। এই 3টা হচ্ছে অর্থনীতি সংক্রান্ত দফা। এরপর যদি হচ্ছে আমরা দেখি 6 দফা দাবির মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের ধারণার বিকাশ ঘটে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ঘটে কিভাবে? সো তখন তুমি এটা রিলেট করে দিবা 6 দফা দাবির মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের যে তোমার হচ্ছে উদ্ভবটা আছে, বাঙালি জাতীয়তাবাদের বিকাশ আছে। বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ঘটে হচ্ছে যে 6 দফা দাবির মাধ্যমে। সো 6 দফা আমাদের বাঁচার দাবি বলে আখ্যায়িত করা
হয়েছে যা বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 6 দফা দিবস 7 জুন। আমরা একটু আগেই বললাম 6 দফা আন্দোলনের জন্য বঙ্গবন্ধু মোট 8 বার গ্রেপ্তার হয়েছিলেন। 6 দফা আন্দোলনের জন্য বঙ্গবন্ধু কতবার গ্রেপ্তার হয়েছিলেন? মোট 8 বার গ্রেপ্তার হয়েছিলেন। 6 দফাকে তুলনা করা হয়েছিল ম্যাগনা কার্টার সাথে। অপরদিকে যদি আমরা দেখি 6 দফাকে বাংলার মুক্তির সনদ নামে অভিহিত করা হয়। মানে কি? 6 দফাকে বাঙালির মুক্তির সনদ নামে অভিহিত করা হয়। এরপর যদি আমরা দেখি 6 দফার প্রথম দফা ছিল হচ্ছে প্রাদেশিক স্বায়ত্তশাসন। 6 দফার 1 নম্বর দফাটা কি ছিল? প্রাদেশিক স্বায়ত্তশাসন। এরপর হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলা। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ঘটনা, চলো আমরা জেনে নিই। সো আগরতলা ষড়যন্ত্র মামলাটা ছিল বেসিক্যালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মোট ৩৫ জনের বিরুদ্ধে জারি করা একটা মামলা। তাহলে আগরতলা ষড়যন্ত্র মামলার মোট আসামি ছিল হচ্ছে ৩৫ জন এবং প্রধান আসামি ছিল হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি কে ছিল? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আসামি কতজন ছিল? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আসামি ছিল হচ্ছে, মোট আসামি ছিল ৩৫ জন। ওকে, সো আগরতলা ষড়যন্ত্র মামলা বেসিক্যালি দায়ের করেছিল বা মামলাটা হচ্ছে করেছিল পূর্ব পাকিস্তান সরকার কর্তৃক হচ্ছে যে একটা মামলা, যেটা হচ্ছে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ভারতের ত্রিপুরা রাজ্যের তোমার হচ্ছে আগরতলায় ভারতের সহায়তায় সশস্ত্র আন্দোলনের মাধ্যমে পূর্ব পাকিস্তানকে স্বাধীন করার পরিকল্পনা করা হয়। এমন একটা অভিযোগের ভিত্তিতে 1968 সালে বঙ্গবন্ধুকে প্রধান আসামি করে ৩৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়। মামলার টাইটেলটা ছিল হচ্ছে রাষ্ট্র বনাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মামলার টাইটেলটা কি ছিল? রাষ্ট্র বনাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও অন্যান্য। এই টাইটেলে মামলাটা হচ্ছে যে তোমার দায়ের করা হয়। সো এর মোট আসামি ছিল হচ্ছে যে ৩৫ জন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মোট ৩৫ জন আসামি ছিল। সো এই তো আগরতলা ষড়যন্ত্র মামলা সম্পর্কে কিছু বিস্তারিত দেয়া আছে, এগুলো একটু দেখে নিবা। এরপর আসো 1970-এর গণ অভ্যুত্থান। সো 1969 সালে একটা গণ অভ্যুত্থান অনুষ্ঠিত হয়, যে জিনিসটা 1969-এর গণ অভ্যুত্থান নামে পরিচিত। 1968 সালের শেষের দিকে ছাত্ররা অসন্তোষ হয়ে যায়, মানে ছাত্রদের যে অসন্তোষ, এটাকে কেন্দ্র করে কি হয়? পশ্চিম পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলনের সূচনা হয়, যা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে শহর থেকে গ্রামে এবং সব শ্রেণী পেশার মানুষের মধ্যেই। সো দেখবা প্রত্যেকটা আন্দোলনে ছাত্রদের অগ্রণী ভূমিকা ছিল। এটা পৃথিবীর ইতিহাসে যে আন্দোলনই হোক না কেন, দু একটা আন্দোলনের ঘটনা অন্যরকম হতে পারে। সো 1969 সালের 4 জানুয়ারি গঠন করা হয় সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ। পশ্চিম পাকিস্তানের শাসন শোষণের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের মানুষের এই জাগরণই 69-এর গণ অভ্যুত্থান নামে পরিচিত। সো 69-এর গণ অভ্যুত্থানটা হচ্ছে বেসিক্যালি পাকিস্তানের এগেইনস্টে যে হচ্ছে আমাদের জাগরণটা, এই জাগরণটা হচ্ছে যে তোমার গণ অভ্যুত্থান। তোমার হচ্ছে গণ অভ্যুত্থানটা কি তাহলে? পূর্ব পাকিস্তানের মানুষের যে গণজাগরণটা, এটা হচ্ছে যে তোমার হচ্ছে 69-এর গণ অভ্যুত্থান। জাগরণটা হয়েছিল পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে। সো এরপর যদি হচ্ছে আমরা দেখে নেই, আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান শহীদ হন 1969 সালে 20 জানুয়ারি। সো এর জন্য প্রতি বছর হচ্ছে 20 জানুয়ারি আসাদ দিবস হিসেবে পালন করা হয়। সো শহীদ আসাদ হচ্ছে তার বুকের ভেতর লিখেছিলেন স্বৈরতন্ত্র নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। সো এটা লিখে হচ্ছে যে তিনি রাস্তার ভেতরে ছিলেন এবং সেই জায়গায় আসলে তাকে হত্যা করা হয়। এরপর আসলে আন্দোলনটা আসলে ফুঁসে ওঠে। সো আসাদকে হত্যা করার পর আন্দোলনটা ফুঁসে ওঠে এবং সবাই আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করে এবং সবাই যার যার জায়গা থেকে আন্দোলনে যোগদান করে। সো এই যে আসাদ যে মারা যায়, এটার উপর ভিত্তি করে একটা কবিতা লিখেন আসাদের সাথ। কবিতাটি লিখেন হচ্ছে শামসুর রহমান। সো 69-এর গণ অভ্যুত্থানের পটভূমিতে রচিত একটা হচ্ছে যে উপন্যাস হচ্ছে চিলেকোঠার সিপাই। এটার রচয়িতা হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন তোফায়েল আহমেদ, যা করা হয়েছে 1969 সালে। এই জায়গা থেকে তোমাদেরকে দুই একটা এক্সট্রা ইনফরমেশনও দিয়ে দিচ্ছি, যেটা হয়তো বা ডিরেক্টলি তোমার বইয়ে পাবে না, বাট তোমাদের এইচএসসিতে দেখবা মাঝে মধ্যে দুই একটা তথ্য চলে আসে যেটা ডিরেক্টলি তুমি বইয়ে পাবে না। বাট যেহেতু তোমাকে 1947 থেকে 71 বলে দেয়া আছে, সো 47 থেকে 71-এর প্রত্যেকটা ঘটনাই কিন্তু তোমাকে কোশ্চেন করার অধিকার রাখে। সো প্রশ্ন যে করবে সে ডেফিনেটলি 47 থেকে 71-এর ঘটনার যে কোনো জায়গা থেকে কোশ্চেন করতে পারে। তাই আমি গুরুত্বপূর্ণ যে দু একটা টপিক আছে যেটা হয়তো বা ডিরেক্টলি বইয়ে নাই,
টপিক দেই নাই, দু একটা লাইন দিতে পারি বা দু একটা ইনফরমেশন দিতে পারি। সো ৭০-এর নির্বাচনটাও কিন্তু ছিল হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, যেখানে আসলে জয়লাভ করে কিন্তু ক্ষমতা হস্তান্তর করতে গড়িমসি করা হয়। যেখানে হচ্ছে কি হয়, আমরা হচ্ছে যে ক্ষমতা লাভ করি কিন্তু ক্ষমতা হস্তান্তর করতে গড়িমসি করা হয়। সো ৭০-এর নির্বাচনের যে ইনফোটা আছে এই ইনফোটা একটু দেখে নিই, বা এরপর যদি আমরা দেখি অসহযোগ আন্দোলন। সো এই যে আমাদের দমন পীড়ন বা অত্যাচার নিপীড়ন আমাদেরকে করতেছে, এটার উপর ভিত্তি করে ১৯৭১ সালে ৩ মার্চ জাতীয় পরিষদে অধিবেশন বসার কথা থাকলেও, দুঃখিত, তোমার হচ্ছে কিছুদিন আগে যে হচ্ছে ৭০-এর নির্বাচনে হচ্ছে আমরা জয় লাভ করলাম, কিন্তু ইয়াহিয়া খান কি করতে থাকে, অনির্দিষ্টকালের জন্য অধিবেশন স্থগিত করে দেয়। ইয়াহিয়া খান অনির্দিষ্টকালের জন্য অধিবেশন স্থগিত করে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে নেগোসিয়েশনের কথা বলে, মানে আলাপচারিতার কথা বলে সময় ক্ষেপণ করতে থাকে। আর অপরদিকে ওই দিক থেকে অস্ত্র মজুত করতে থাকেন, যাতে হচ্ছে অ্যাটাক করতে পারে আমাদের সাধারণ যে তোমার নিরস্ত্র মানুষ আছে তাদের ওপর। পূর্ব পাকিস্তানে, পশ্চিম পাকিস্তান থেকে অস্ত্র নিয়ে আসতে থাকে। সো এই জিনিসটা যখন ঘটে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বুঝে যায়, তিনি আসলে বলে দেয় যে কাদের সাথে রাউন্ড টেবিল কনফারেন্স, আমি কারোর সাথে রাউন্ড টেবিল কনফারেন্সে বসতে পারবো না, আমি আমার ভাইয়ের রক্তের উপর পাড়া দিয়ে কোনো কনফারেন্সে বসতে পারবো না। সো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দোষী করার চেষ্টা করা হয় এবং এদেশের মানুষকে ব্লেম দেওয়া হয় আর কি বেসিক্যালি। এরপর অসহযোগ আন্দোলনটা শুরু হয় হচ্ছে যে তোমার যখন দেখা যায় যে আমাদের নির্বাচিত হওয়ার পরেও ক্ষমতা আমাদের হাতে হস্তান্তর করতেছে না, অনির্দিষ্টকালের জন্য পার্লামেন্টটাকে স্থগিত করে দেওয়া হয়েছে, তখন বঙ্গবন্ধুর নির্দেশে ১ মার্চ চার খলিফা নামে পরিচিত ছাত্র নেতা নূরে আলম সিদ্দিকী, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ, ডাকসুর সহসভাপতি আসম আব্দুর রব, ডাকসুর সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মাখন, তারা সবাই মিলে কি গঠন করেন, স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করেন। এই যে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করেন, এদের ইনিশিয়েটিভে আসলে আন্দোলনটা শুরু হয়। এরপর তোমার হচ্ছে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিতের প্রতিবাদে ২ এবং ৩ মার্চ কী করা হয়, ২ এবং ৩ মার্চ হরতাল এবং অসহযোগ আন্দোলন শুরু হয়ে যায়। সো অসহযোগ আন্দোলনটা বেসিক্যালি হচ্ছে, আমরা তো অলরেডি হচ্ছে পশ্চিম পাকিস্তানের উপর ফেড আপ, কেননা আমাদেরকে সেই শুরু থেকে তারা হচ্ছে টলারেট করতেছে, মানে আমাদের ওপর যত প্রকার দমন নিপীড়ন চালানো যায় তারা চালাইতেছে। সো এরপরে কি হয়েছে, এরপরে যখন হচ্ছে আমাদের এই পর্যায়ে চলে আসছি, আমরা নির্বাচনে জয়লাভ করেছি, আমরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছি, এরপরও পার্লামেন্টে অধিবেশনটা স্থগিত করে দেয়। তখন সাধারণ মানুষ প্রতিবাদে ফেটে পড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে, যেটা নেতৃত্ব দিয়েছিল হচ্ছে ছাত্র সমাজ। সো অসহযোগ আন্দোলন সম্পর্কে হচ্ছে আমরা একটু জেনে রাখি। ১৯৭১ সালের ২ মার্চ প্রথমবার মানচিত্র খচিত স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন তৎকালীন ডাকসু ভিপি আসম আব্দুর রব, যা কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় উত্তোলন করা হয়েছিল। ১৯৭১ সালে ৩ মার্চ আসম আব্দুর রব বঙ্গবন্ধুকে জাতির জনক উপাধি দেয়। তাহলে হচ্ছে এই জায়গা থেকে আমরা দুইটা কোশ্চেন পাইলাম, যে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় কবে, ২ মার্চ। তাহলে জাতীয় পতাকা দিবস কবে, ২ মার্চ। প্রথম মানচিত্র খচিত জাতীয় পতাকা উত্তোলন করেন কে, আসম আব্দুর রব। আসম আব্দুর রব কে ছিলেন তৎকালীন ডাকসুর ভিপি। সো ডাকসুর ভিপি ছিলেন হচ্ছে আসম আব্দুর রব। এরপর ১৯৭১ সালে ৩ মার্চ আসম আব্দুর রব বঙ্গবন্ধুকে জাতির জনক উপাধি দেন। তাহলে বঙ্গবন্ধুকে জাতির জনক উপাধি দেন কে, ডাকসু ভিপি। আসম আব্দুর রব কত তারিখে দেন, ৩ মার্চ দেন। ৩ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক উপাধি দেন হচ্ছে আসম আব্দুর রব। আন্দোলনের ফলস্বরূপ ইয়াহিয়া খান ৬ মার্চ বেলুচিস্তানের কষায় নামে খ্যাত লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খানকে নতুন গভর্নর নিয়োগ করলে বিচারপতি বি.এ. সিদ্দিকী তাকে গভর্নর হিসেবে শপথ বাক্য পাঠ করাতে অস্বীকার করেন। সো বেসিক্যালি হচ্ছে আমাদের আন্দোলনটা শুরু হয়ে গেছে। এখন আর পশ্চিম পাকিস্তানের আমাদের উপর কোনো কন্ট্রোল নাই, সাধারণ জনতা ফুঁসে উঠছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবাইকে আসলে উৎসাহ দিচ্ছে বা সবাইকে হচ্ছে বোঝানোর চেষ্টা করতেছে আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলে আমাদের দেশটাকে স্বাধীন করতে হবে। সো পরবর্তীতে শুরু হয় হচ্ছে আমাদের দীর্ঘ ৯ মাস ব্যাপী যে রক্তক্ষয়ী যুদ্ধটা আছে, বাঙালি জাতির ইতিহাসে বীরত্বপূর্ণ যে ঘটনা আমরা মাথা উঁচু করে বলতে পারি, যে ঘটনাটা বিশ্বের বুকে আমাদেরকে বীরের জাতি বলে প্রমাণিত করে, যে ঘটনাটা হাজারো মা বোনের ঘটনা, যে ঘটনাটা অনেক অনেক আমাদের ভাইদের ত্যাগের ঘটনা, সেই ঘটনা মুক্তিযুদ্ধ। হ্যাঁ, যে মুক্তিযুদ্ধ আসলে শুধু একটা যুদ্ধ না, মুক্তিযুদ্ধ আমাদের জাতির তোমার হচ্ছে
কি বলতে পারো, উৎপত্তির সাথে তো হচ্ছে যে জড়িয়ে আছেই, কেননা আমরা স্বাধীন একটা দেশ পেয়েছি এই যুদ্ধের মাধ্যমে। ঠিক আমরা মুক্তিযুদ্ধকে আমরা সবাই ধারণ করি, কেননা হচ্ছে যে আমাদের ভাই, আমাদের বোন, আমাদের মা, এরাই তো হচ্ছে যে এই যুদ্ধে হচ্ছে যে তারা তাদের জীবনকে স্যাক্রিফাইস করেছে, তাদের ত্যাগের বিনিময়ে তো আমরা এই স্বাধীন সার্বভৌম দেশটাকে পেয়েছি। সো মুক্তিযুদ্ধেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে। এই ঘটনাগুলো যে তোমার শুধু পৌরনীতি পড়ার ক্ষেত্রে লাগবে বিষয়টা এমন না, এই ঘটনাটা তোমার নৈতিক দায়িত্ববোধ থেকেও জানা উচিত। কেননা তুমি যে দেশটাতে বসবাস করতেছো সে দেশের স্বাধীনতার ইতিহাস যদি তুমি না জানো, এর থেকে লজ্জার কিছু আর হইতে পারে না। তাহলে দেখবা তোমার হচ্ছে 15 বই মেলায় গেছো, তোমাকে বলতেছে স্বাধীনতা দিবস কবে, বিজয় দিবস কবে, বুদ্ধিজীবী দিবস কবে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে, তুমি এগুলোর উত্তর দিতে পারতেছো না। এই কথাগুলোর উত্তর দিতে না পারলে এর থেকে কি বলবো, মানে লজ্জার আর কিছু নাই। সো এটা হয়েছিল, আমরা যে ব্যক্তিটাকে দেখতেছি একটা আঙ্গুল উঁচু করে হচ্ছে যে কিছু একটা বলতেছে, হ্যাঁ এই ব্যক্তির হাত ধরেই ঘটনাটা ঘটেছিল। 7ই মার্চের যে ভাষণটা আছে, 7ই মার্চের ভাষণ দিয়েই আসলে বেসিক্যালি সব কিছু শুরু হয়েছিল। সো 7ই মার্চের ভাষণটা ছিল বাঙালি জাতির জন্য সুস্পষ্ট একটা দিক নির্দেশনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণে তিনি আসলে সবাইকে বুঝাই দিয়েছিলেন আমাদের আপকামিং ডেইসে কী করতে হবে। তিনি বলেছিলেন তোমাদের যার কাছে যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। সো তিনি শুরুতে বলেছিলেন, ভাইরা আমার, আজ দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে এসেছি। সো এরপর তিনি হচ্ছে যে 4টা জিনিস বা 4টা দিক নির্দেশনা দিয়েছিলেন বা 4টা দাবি করেছিলেন এই ভাষণের ভেতরে, এবং সর্বশেষ যে কথাটা পেয়েছিলেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দিব, তবু এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। দ্যাটস মিন তোমাদের যার কাছে যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, আমরা রক্ত দিয়েছি, আমরা আরও রক্ত দিব, কিন্তু এদেশের ভূখণ্ড থেকে আমরা পাকিস্তানি যে হচ্ছে দোসররা আছে, পাকিস্তানি যে দালালরা আছে, তাদেরকে এই দেশের ভূখণ্ড থেকে সরাবো আমরা। সো এখন যদি হচ্ছে যে আমরা দেখি, সো রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণটা দেন। এই ভাষণে 4টা হচ্ছে যে 4টা দফা ছিল। প্রথমত সামরিক শাসন প্রত্যাহার করা, এরপর হচ্ছে সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়া, গণহত্যার তদন্ত করা, নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতার হস্তান্তর করা। সো এখানে হচ্ছে যে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেয়া আছে 7ই মার্চের ভাষণ সম্পর্কে। এই তথ্যগুলো তোমরা একটু দেখে নিবা। এরপর যদি আমরা দেখি 7ই মার্চের ভাষণ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আছে এখান থেকে, এটা একটু জাস্ট মনে রাখবা। 2017 সালে ইউনেস্কো 7ই মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ঘোষণা করে, এবং 7ই মার্চের ভাষণের উপর একটা চলচ্চিত্র নির্মাণ হয়েছে, সেটার নাম হচ্ছে দ্য স্পিচ, যেটার পরিচালক হচ্ছে ফখরুল আরেফিন। ওকে, এরপর আসো স্বাধীনতার ঘোষণা। সো স্বাধীনতার ঘোষণাটা দেন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়্যারলেসের মাধ্যমে। কবে দেন? 26শে মার্চ। 25শে মার্চ প্রথম প্রহরে, মানে 26শে মার্চ প্রথম প্রহরে, 25শে মার্চ মাঝরাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ঘোষণাটা দেন আর কি। সো স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরে 25শে মার্চ 12টার পরে, অর্থাৎ 26শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়্যারলেসের মাধ্যমে যখন ঘোষণাটা দেন, তখন আসলে বাঙালি জাতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানের ফলে একদম একত্রিত হয়ে সবাই ঝাঁপিয়ে পড়ে, এবং সবাই বুঝতে পারে এখন আমাদের হাতে একটাই পথ এবং আমাদের জন্য একটাই নির্দেশনা, যে আমাদের সর্বশক্তি দিয়ে এই যে পশ্চিম পাকিস্তানিরা আছে এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আমাদের ওইরকম হচ্ছে যে ধরো উন্নত ট্যাঙ্ক ছিল না, আমাদের হচ্ছে অস্ত্রশস্ত্র ছিল না, কিন্তু আমাদের মনোবলটা ছিল অনেক দৃঢ়, তাই আমরা এই দেশটাকে স্বাধীন করতে পেরেছিলাম। এরপর যদি হচ্ছে আমরা দেখি, মুক্তিযুদ্ধ চলাকালীন সময় বেশ কিছু অপারেশন ঘটেছে। এই অপারেশনগুলো সম্পর্কে খুব বেশি না, লিমিটেড ইনফো তোমাদেরকে দিয়েছি, এই ইনফোগুলো সবাই একটু দেখবা। অপারেশন ব্রিকবার্ড, যেটা কিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করার একটা অপারেশন ছিল। অপারেশন সার্চলাইট, যেটা আসলে গণহত্যা করা হয়েছিল বলতে পারো, নির্বিচারে বাঙালি মানুষকে হত্যা করা হয়েছিল, যার অন্যতম মূল টার্গেট ছিল হচ্ছে বিশ্ববিদ্যালয় হলগুলো। কেননা পাকিস্তানিদের এগেইনস্টে সবচেয়ে বেশি আন্দোলনটা করেছে বা সময় সময় সর্বাগ্রে এগিয়ে এসেছে, সবার আগে এগিয়ে এসেছে, এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে ছাত্ররা আছে, ছাত্রীরা আছে, তারাই। সো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তাই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তোমার হচ্ছে যে হত্যা চালানো হয়। 1971 সালে 25 মার্চ রাত 11টায় ঢাকা ক্যান্টনমেন্টে প্রথম সেনা অভিযান শুরু হয়। প্রথম আক্রমণ হয় রাজারবাগ পুলিশ লাইন, ইপিআর পিলখানা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হল। অপারেশন সার্চলাইটের নীল নকশা করেন মেজর জেনারেল খাদিম হোসেন রাজা এবং মেজর রাম ফরমান আলী। এই নীল নকশা
তোমার হচ্ছে যে তা ছিল এরকম যে যাকে পাবা হত্যা করতে হবে, এটাই ছিল হচ্ছে কমন একটা মেসেজ, এর বাইরে আসলে কিছু ছিল না। এরপর যদি আমরা দেখি মুজিবনগর সরকার, সো মুজিবনগর সরকার ছিল একটা অস্থায়ী সরকার। আমরা যে মুক্তিযুদ্ধ পরিচালনা করব, এটা পরিচালনা করার জন্য তো অবশ্যই একটা সরকার দরকার। এই সরকারটা ছিল হচ্ছে মুজিবনগর সরকার। সো অস্থায়ী সরকার নামেও পরিচিত মুজিবনগর সরকারটা, যেটা গঠন করা হয়েছিল হচ্ছে 1971 সালের 10 এপ্রিল, এবং শপথ গ্রহণ করে এর ঠিক এক সপ্তাহ পরে মানে 1971 সালের 17 এপ্রিল মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে। এই জিনিসটা একটু মনে রাখবা, আর মুজিবনগর সরকারের দপ্তর বন্টনটা একটু ভালোভাবে মুখস্থ করে নিবা। এখন আমার সাথে একটু দেখে নাও। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিল রাষ্ট্রপতি, মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিল? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অপরদিকে উপরাষ্ট্রপতি ছিল সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ ছিল হচ্ছে প্রধানমন্ত্রী। এরপর ক্যাপ্টেন এম এ মনসুর আলী ছিল হচ্ছে মন্ত্রী, খন্দকার এম এ মোস্তাক ছিল হচ্ছে মন্ত্রী। সো এটা খুব ইজিলি তোমরা সবাই মনে রাখতে পারবা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি ছিল, তার অবর্তমানে উপরাষ্ট্রপতি বা অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে সৈয়দ নজরুল ইসলাম। তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী ছিল। এই তিনটা আমরা সবাই জানি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিল মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি বা অস্থায়ী রাষ্ট্রপতি ছিল সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ ছিলেন হচ্ছে প্রধানমন্ত্রী। সো এই জায়গা থেকে আমরা ভুল করি হচ্ছে ক্যাপ্টেন এম এ মনসুর আলী তিনি হচ্ছে কোন দায়িত্বে ছিলেন, এটা একটু মনে রাখো। দেখো, তিনি হচ্ছে অর্থ, বাণিজ্য, শিল্প এবং মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এরপর যদি হচ্ছে আমরা দেখি খন্দকার মোস্তাক, তিনি হচ্ছে পররাষ্ট্র, আইন এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন খন্দকার মোস্তাক। এরপর যদি আমরা দেখি এইচ এম কামরুজ্জামান, তিনি হচ্ছে স্বরাষ্ট্র, ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। সো এই জিনিসগুলো জাস্ট একটু হচ্ছে জেনে রাখবা। অ্যান্ড মুজিবনগর সরকারটা সম্পর্কে খুবই ভালোভাবে জানবা, কেননা মুজিবনগর সরকার থেকে একটা প্রশ্ন আসতেই পারে। সো মুজিবনগর সরকার থেকে যত এমসিকিউ আসতে পারে এর কোনোটাই মিস যাবে না ইনশাল্লাহ। এক্সট্রা ইনফরমেশন দেওয়া হয়েছে, এগুলো জাস্ট একবার দেখে নিবা। বাট এখানে হচ্ছে যে তোমার মুজিবনগর সরকার কি, মুজিবনগর সরকার কেন গঠিত হয়েছিল, মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ পরিচালনায় কেমন ভূমিকা রেখেছিল বা কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, এই ধরনের প্রশ্ন তোমাকে করতে পারে। এ ধরনের প্রশ্ন করলে যাতে ভুল না হয়। এরপর যদি আমরা দেখি মুক্তিযুদ্ধে রণকৌশল। সো মুক্তিযুদ্ধে আমরা যে পাকিস্তানিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করলাম, এই সময় আমাদের কিন্তু ডিফারেন্ট স্ট্র্যাটেজি ছিল। সো এইগুলো ডিরেক্টলি তোমার বইয়ে না থাকলেও আমরা মুক্তিযুদ্ধের রণকৌশল, মুক্তিযুদ্ধের সেক্টর, সাবসেক্টর, ব্রিগেড ফোর্স এগুলো জেনে রাখবো। সো দ্যাট তোমাকে মুক্তিযুদ্ধ রিলেটেড কোশ্চেন লিখতে দিলে তুমি যখন এই এক্সট্রা ইনফোগুলো দিবা, তুমি এই জায়গায় অনেক ভালো মার্ক ক্যারি করতে পারবা। ঠিক আছে, ওকে। মুক্তিযুদ্ধে বেশ কিছু রণকৌশল ছিল বাংলাদেশের। এই রণকৌশলটা তোমার হচ্ছে মুক্তিযুদ্ধের সময় 1971 সালের 4 এপ্রিল তোমার সামরিক বাহিনী, সেনাবাহিনী, এরপর হচ্ছে রাইফেলস, আনসার, পুলিশ বাহিনী, বাঙালি সদস্যরা পাকিস্তানের বিরুদ্ধে যে হচ্ছে একত্রে ঝাঁপিয়ে পড়ে, যেটা হচ্ছে তেলিয়াপাড়া রণকৌশল নামে পরিচিত। তাহলে সবাই যে একসাথে ঝাঁপিয়ে পড়ে, এটা হচ্ছে তেলিয়াপাড়া রণকৌশল নামে পরিচিত। সো এরপর যদি আমরা দেখি মুক্তিযুদ্ধ সময় সমগ্র বাংলাদেশকে কয়টা সেক্টরে ভাগ করা হয়েছিল? 11টা সেক্টরে ভাগ করা হয়েছিল এবং 64টা সাব সেক্টরে ভাগ করা হয়েছিল মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে। আর 3টা ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল। ব্রিগেড ফোর্স 3টা কি ছিল? জেড ফোর্স, কে ফোর্স, এস ফোর্স। ওকে। সো মুক্তিযুদ্ধের সময় প্রথমে 4টা অঞ্চলে ভাগ করা হইলেও পরবর্তীতে কিন্তু 11টা সেক্টরে ভাগ করা হয় এবং 3টা ব্রিগেড ফোর্স থাকে। 3টা ব্রিগেড ফোর্সে সামরিক বাহিনীর 3 জন চৌকস এবং দক্ষ ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয় এবং এই ফোর্স 3টার নামকরণ করা হয় তাদের নামে। একটা ছিল জেড ফোর্স, আরেকটা কে ফোর্স, আরেকটা ছিল হচ্ছে এস ফোর্স। এরপর মুক্তিযুদ্ধ সম্পর্কে এখান থেকে যদি আমরা এক্সট্রা ইনফরমেশন জেনে নিই, তোমার হচ্ছে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধের সেনাপতি ছিলেন কর্নেল এম এ জে উসমানী, চিফ অফ স্টাফ ছিলেন কর্নেল এম এ রব, বিমান বাহিনীর প্রধান এবং উপসেনাপতি ছিলেন এ কে খন্দকার। সাব সেক্টর ছিল হচ্ছে 64টা, যা কিনা বর্তমান জেলার সংখ্যা। সো এই জিনিসগুলো দেখে নিবা। অ্যান্ড নেভাল সেক্টর ছিল হচ্ছে 10 নাম্বার সেক্টর। তাহলে নেভাল সেক্টর কয়টা ছিল? 10 নাম্বার সেক্টর। এইটা ছিল হচ্ছে মুক্তিযুদ্ধে অর্গানাইজ একটা স্ট্র্যাটেজি। সো এই সেক্টরে এই কমান্ডার থাকবে, তিনি হচ্ছে সমন্বয় করবেন কি করা হচ্ছে। বাট এই জায়গা থেকে আরেকটা জিনিস হচ্ছে মুক্তিযুদ্ধে কিছু অনিয়মিত বাহিনী ছিল। এই অনিয়মিত বাহিনীগুলা বিভিন্ন এলাকা ভিত্তিক গড়ে উঠেছিল। তারা মুক্তিযুদ্ধে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সো তারা গেরিলা যুদ্ধ থেকে শুরু করে তোমার হচ্ছে
বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল মুজিব বাহিনী, আর বেশ কিছু হচ্ছে আঞ্চলিক বাহিনী ছিল। টাঙ্গাইলের ছিল কাদেরিয়া বাহিনী, ময়মনসিংহের ছিল অফসার বাহিনী, টাঙ্গাইলের আরেকটা বাহিনী ছিল সেটা হচ্ছে বাতেন বাহিনী, ফরিদপুরে ছিল ছিল হচ্ছে হেমায়েত বাহিনী। সো এরপর আরও বেশ কিছু বাহিনী ছিল আর কি। জিয়া বাহিনী ছিল সুন্দরবনে, লতিফ মির্জা বাহিনী ছিল সিরাজগঞ্জে। এই বাহিনীগুলো তোমার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের মুক্তিযুদ্ধের সময়। তারা গেরিলা যুদ্ধ থেকে শুরু করে ছোট ছোট যুদ্ধ বা তোমার মিলিটারি পাকিস্তানি আর্মিদের সরঞ্জাম ধ্বংস করা, মুক্তিযোদ্ধাদের তথ্য সরবরাহ করা থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এখন যদি আমরা দেখি ক্র্যাক প্লাটুন, এইটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। তোমার মুক্তিযুদ্ধ চলাকালীন রাজধানী ঢাকার বুকে কাঁপন ধরানো একটা গেরিলা দল ছিল। সো গেরিলা দলটা কি, ধরো তারা নিশ্চুপ হুট করে তাদের আবির্ভাব ঘটেছে, তারা হচ্ছে এমন একটা অ্যাটাক করেছে, পুরো আলোড়ন চলে গেছে, এরপর তারা ভ্যানিশ। বুঝতে পারছো? এলাম দেখলাম জয় করলাম টাইপের একটা অবস্থা। সো এক ঝাঁক দুঃসাহসী তরুণ মুক্তিযোদ্ধা এই ক্র্যাক প্লাটুনের সাথে ছিলেন আর কি। তাদের কাজ ছিল হচ্ছে যে তোমার হচ্ছে যে এই দুর্ধর্ষ গেরিলা দলটির নেতৃত্ব ছিল হচ্ছে ২ নং সেক্টর কমান্ডার খালেদ মোশাররফ। সো খালেদ মোশাররফের নেতৃত্বে পরিচালিত হয়েছে ক্র্যাক প্লাটুন। ক্র্যাক প্লাটুন মুক্তিযোদ্ধাদের দুষ্কৃতিকারী বলে প্রচার করেছিল হচ্ছে পাকিস্তান সরকার। ক্র্যাক প্লাটুনের গেরিলা যোদ্ধাদের মধ্যে অন্যতম ছিলেন হচ্ছে শাফি ইমাম রুমি। সো শাফি ইমাম রুমি ছিলেন হচ্ছে অন্যতম ক্র্যাক প্লাটুনে যে যারা গেরিলা যুদ্ধ করেছেন তাদের মধ্যে। রুমি শহীদ হওয়ার ফলে তার মা লেখিকা এবং কথা সাহিত্যিক জাহানারা ইমাম শহীদ জননীর মর্যাদায় ভূষিত হয়েছিলেন। তাহলে ক্র্যাক প্লাটুনের একজন সক্রিয় সদস্য ছিলেন হচ্ছে শাফি ইমাম রুমি। তিনি মারা যাওয়ার পরে তার মা কথা সাহিত্যিক তোমার হচ্ছে জাহানারা ইমাম, তিনি হচ্ছে শহীদ জননী হিসেবে ভূষিত হয়েছেন। সো এরপর তোমাদের যে এটা বললাম যে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে 11টা সেক্টরে ভাগ করা হয়েছিল এবং 64টা সাব সেক্টরে ভাগ করা হয়েছিল। সো এই 11টা সেক্টর একটু দেখবা, সবগুলা সেক্টর ইম্পর্টেন্ট না, এই জায়গা থেকে হচ্ছে 2 নাম্বার সেক্টরটা ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে যদি আমরা দেখি 8 নাম্বার সেক্টরটা ইম্পর্টেন্ট, 2, 8, 10 এই 3টা সেক্টর দেখো, বাকিগুলো পড়বা, এগুলো দেখলে হয়ে যাবে। এরপর দীর্ঘ সময় যে আমরা মুক্তিযুদ্ধ করলাম, আমাদের শহীদরা যে মুক্তিযুদ্ধ করলো, এই জায়গায় যারা অবদান রেখেছে তাদেরকে বীরত্বসূচক খেতাব দেওয়া হয়েছে দেশ স্বাধীন হওয়ার পরে। সো এই জায়গায় 4টা খেতাব ছিল হচ্ছে বীরশ্রেষ্ঠ ছিল সবচেয়ে বেশি মর্যাদার খেতাব, 7 জনকে এই খেতাবটা দেওয়া হয়েছে। এরপর ছিল বীর উত্তম, বীর বিক্রম এবং মর্যাদার দিক থেকে চতুর্থ ছিল হচ্ছে বীর প্রতীক। সো খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের একটা ডাটাবেস আছে, একটু দেখে নিবা এই ডাটাবেসটা। এরপর যদি হচ্ছে আমরা দেখি এই জায়গায় তোমার হচ্ছে কিছু এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে খেতাবপ্রাপ্ত যে মুক্তিযোদ্ধা আছে তাদের সম্পর্কে, এটাও একটু দেখে নিবা। সর্বশেষ 7 জন বীরশ্রেষ্ঠের পরিচিতি। সো এটা কিন্তু আমরা না ছোটোবেলা থেকে পড়ে আসতেছি। 7 জন বীরশ্রেষ্ঠের পরিচিতি যদি আমার ছোট ভাইকে ধরো, ও কিন্তু পারবে, কেননা একদম ছোট থেকে ও পড়ে আসতেছে এই জিনিসগুলো। সো আই গেস তোমরাও পারবা। বীরশ্রেষ্ঠের পরিস্থিতিটা একটু ভালোভাবে পড়ে নিবা, এই জায়গা থেকে এমসিকিউ পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। 7 জন বীরশ্রেষ্ঠর যে পরিস্থিতি আছে এই পরিস্থিতিগুলো একটু ভালোভাবে দেখে নিবা, দেখলে পরে এই জায়গা থেকে হচ্ছে তোমার জানতে পারবা আর কি। সো এরপর মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবীদের যে হত্যাকাণ্ড, সো পাকিস্তান সরকার যখন দেখলো যে না, আমরা এই দেশের যে মানুষ আছে, এদের যে ডেডিকেশন আছে, তাদের সাথে আমরা পারবো না, এই ভূখণ্ড আমাদের ছেড়ে চলে যেতে হবে। সো শেষ সময় তারা এমন একটা ঘটনা ঘটায় বা এত খারাপ একটা কাজ করে যেটা আসলে মেনে নেওয়ার মতো না, যে কাজটা আসলে মানে আমাদেরকে মেধাশূন্য করার একটা প্রয়াস ছিল। সো আমাদের যে বুদ্ধিজীবী ছিল, আমাদের যে লেখক ছিল, আমাদের যে কবি ছিল, আমাদের যে সাংবাদিক ছিল, সো আমাদের যে দার্শনিক ছিল, এরকম যে বুদ্ধিজীবী মানুষ ছিল তাদেরকে 14 তারিখে হত্যা করা হয়, যেটা ছিল হচ্ছে তাদের আত্মসমর্পণের একদম আগে। সো আত্মসমর্পণের একদম আগে এরকম একটা ঘটনা ঘটানো মানে বুঝতে পারছো কতটা নির্মম বা কতটা হচ্ছে অত্যাচারী হইলে পরে এই কাজটা করতে পারে। সো এটা নিয়ে আবার বর্তমান পাকিস্তানের সাথে রিলেট করতে যায় না, তখন পাকিস্তানের পলিসি মেকার একজন ছিল, সো তারা এই কাজটা করেছিল। বর্তমান পাকিস্তানের সাথে বাংলাদেশের এত বৈরী সম্পর্ক নাই, বাট তারা ওই সময় যে কাজটা করেছিল অনেক নেককারজনক একটা কাজ করেছিল। সর্বশেষ তারা হচ্ছে আত্মসমর্পণ করে 16ই ডিসেম্বর। সো সর্বশেষ 16ই ডিসেম্বর পাকিস্তানের আত্মসমর্পণের মধ্য দিয়ে পৃথিবীর বুকে অফিসিয়ালি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ। সো পৃথিবীর মানচিত্রে জায়গা করে নেয় স্বাধীন সার্বভৌম একটা দেশ বাংলাদেশ। সো
পাকিস্তান যে আত্মসমর্পণ করে, নিঃশর্তভাবে আত্মসমর্পণ করে, এখানে এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে আত্মসমর্পণের সময় কে কে ছিলেন, কিভাবে আত্মসমর্পণটা হয়েছিল। সো এই এক্সট্রা আত্মসমর্পণের যে তথ্যগুলো, এটা একটু গুরুত্বপূর্ণ, আমরা চলো একটু দেখেই নিই, এটা হচ্ছে স্কিপ করা যাবে না। পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করেছিলেন 1971 সালে 16 ডিসেম্বর 4:21 ঢাকার রেসকোর্স ময়দান, যা কিনা বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান নামে পরিচিত। পাকিস্তানের পক্ষ থেকে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেছিলেন জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি। ওকে, লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি। মিত্রবাহিনীর পক্ষ থেকে পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণে তোমার হচ্ছে সম্পর্কীয় দলিলে স্বাক্ষর করেছিলেন বাংলাদেশ ভারত যৌথ বাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরা। বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করেছিলেন গ্রুপ ক্যাপ্টেন AK খন্দকার। সো এই যে পাকিস্তান আত্মসমর্পণ করে, এর মধ্যে দিয়েই কিন্তু হচ্ছে পৃথিবীর বুকে শির উঁচু করে দাঁড়িয়ে যায় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামে একটা ভূখণ্ড, যা কিনা এখন আমরা বসবাস করতেছি। এবং বাংলাদেশের পৃথিবীর কাছে প্রাউড করার মতো অনেক কিছু আছে। বিশ্বমঞ্চে বাংলাদেশকে চেনে, এটার অনেক কিছুই আছে, বা অনেক কিছু দ্বারা বিশ্বমঞ্চে এখন বাংলাদেশকে চেনে, এবং ভবিষ্যতে আমি তুমি আমরা সবাই মিলে বাংলাদেশকে বিশ্বমঞ্চে আরও পরিচিত করে তুলবো ইনশাল্লাহ। সো মুক্তিযুদ্ধের সাথে জড়িত রয়েছে অনেক ঘটনা, অনেক তারিখ এবং অনেক সাল। এই জিনিসগুলো হয়তো তোমরা গুলায় ফেলো বা এই জায়গা থেকে বারবার ভুল হয়। এর জন্য তোমাদের জিনিসটা যাতে সহজ হয়, এর জন্য আমার ক্ষুদ্র এক প্রয়াস, মুক্তিযুদ্ধের সাথে গুরুত্বপূর্ণ যে ঘটনা আছে এটার একটা ডেটাবেস তোমাদেরকে একত্র করে দেওয়া হয়েছে, সো দ্যাট তোমরা একসাথে দেখে এই জিনিসটা রিলেট করতে পারো। সো মুক্তিযুদ্ধের সাথে গুরুত্বপূর্ণ যে তারিখগুলো আছে, এই তারিখগুলো তোমরা একটু দেখে নিবা। যে দীর্ঘ সময় যে মুক্তিযুদ্ধ হয়, এই মুক্তিযুদ্ধের সাথে গুরুত্বপূর্ণ যে তারিখ আছে, এই তারিখগুলা একটু তোমরা দেখে নিবা। কেননা এই জায়গা থেকে প্রশ্ন করতে পারে, শুধু প্রশ্ন করার জন্য না, মুক্তিযুদ্ধের সাথে জড়িত তারিখগুলা এটা জানাটা আমি বলি তোমার নাগরিক কর্তব্য। সো এই জিনিসটা তুমি অবশ্যই জানবা। অ্যান্ড এতটুকুই ছিল আজকের এই ক্লাসে। আশা করি এই যে 1947 থেকে 71 এই পার্টটা পড়তে হয়তো বা তোমাদের একটু কঠিন লেগেছে, কেননা এখানে হিউজ ইনফো আছে। এই জায়গায় তোমার এই অধ্যায়ের যত গুরুত্বপূর্ণ তথ্য আছে সবই আছে আমার এই স্লাইডে। এই স্লাইডটা অবশ্যই দেখে নিবা, আমার ক্লাসটা করে নিবা। ক্লাস করলে এই জায়গা থেকে কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। অ্যান্ড আবার বলতেছি, এই অধ্যায়টা ভালোভাবে পড়বা, এখান থেকে বেশ কিছু MCQ পাবা, উল্লেখযোগ্য MCQ পাবা, এবং এই জায়গা থেকে সৃজনশীল প্রশ্ন অবশ্যই থাকবে। সো এই অধ্যায়টা খুবই ভালোভাবে পড়ো। আজকে ক্লাস এই পর্যন্তই থাকছে। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে আমাদের iEducation অফিসিয়াল ফেসবুক গ্রুপে পোস্ট করে আমাকে জানিয়ে দিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।